গাজীপুর থেকে আটক হলো জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের আমির সহ 5 জন। এক যুগেও শেষ হয়নি ঘটনার বিচার। যুদ্ধ অপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলী রিভিউ শুনানির সময় আবেদন খারিজ, তবে শুনানি শুরুর 3 মিনিটের মাথায় রোববার পর্যন্ত মুলতবি। সন্ত্রাসী হামলার ঘটনার সরাসরি সম্প্রচার ও বিভৎস ছবি দেখানোর বিষয়ে আরও সতর্ক হতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে ধ্বংস হবে সুন্দরবন, মন্তব্য বেগম খালেদা জিয়ার। প্রকল্প বাতিলের দাবি, জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। চট্টগ্রামে পোশাক শ্রমিকদের মিছিলে পুলিশের ধাওয়া, সংঘর্ষ, শতাধিক পোশাক কর্মী আটক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সঞ্জানা চৌধুরী। গাজীপুরের টঙ্গী ও হাজিরপুকুর পার এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দক্ষিণাঞ্চলের মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের আমির সহ 5 জনকে আটক করেছে। র্যাবের সময় অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। সকালে ব্রিফিংয়ে র্যাব জানায় আটককৃতরা নাশকতার পরিকল্পনা করতে ও অস্ত্র সংগ্রহে গাজীপুরে জড়ো হয়েছিল। র্যাব জানায় গত জুলাইয়ে আটক কয়েকজন জেএমবি সদস্যের দেয়া তথ্যে সংগঠনটির দক্ষিণাঞ্চলের প্রধান রাশেদুজ্জামানের রোজের খোঁজ পায় গোয়েন্দারা। পরে তার গতিবিধি অনুসরণ করে ধরার জন্য টঙ্গীতে ফাঁদ পাতা হয়। মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে টঙ্গী আসার পর রাশেদুজ্জামান সহ 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে গাজীপুর থেকে আটক করা হয় আরও 2 জনকে। র্যাব বলছে গাজীপুর থেকে অস্ত্র ও বোমা সংগ্রহ করে ঢাকায় আসার পরিকল্পনা ছিল জঙ্গিদের। আমাদের কাছে যে তথ্য ছিল যে ঢাকার বাইরে থেকেও প্রশিক্ষিত কয়েকজন সদস্য তারা ঢাকাতে অবস্থান করবে এবং এখানে বিস্ফোরক অন্য যে দ্রব্য সামগ্রী আছে যেগুলি বেসিক্যালি এখানে হস্তান্তর এবং গ্রহণ করে থাকে, সেই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে টঙ্গী থেকে আটক করা হয়। র্যাবের ব্রিফিংয়ে জানানো হয় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান রাশেদুজ্জামান 6 বছর কানাডায় অবস্থানকালে জঙ্গিবাদে দীক্ষিত হয়। পরে ঢাকায় এসে সংগঠনের নারী কর্মীদের প্রশিক্ষণ সহ দক্ষিণাঞ্চলের কর্মকাণ্ড তদারকির দায়িত্ব নেয়। র্যাবের দাবি, আটকদের মধ্যে শাহাবুদ্দিন জেএমবির আত্মঘাতী দলের সদস্য। জেএমবিতে যে সকল মহিলা সদস্যদের ইনটেক হয়েছে, যাদেরকে আমরা কয়েকদিন আগে আটক করেছি, তাদেরকে সুসংগঠিত করা, প্রশিক্ষিত করা, তার এই একই উদ্দেশ্য ছিল এবং বিভিন্ন সময় যে সকল বিস্ফোরক এবং অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলো নাশকতার কাজে ব্যবহৃত হয় সেগুলি সাধারণত সেগুলি কন্ট্রোল করে থাকে। র্যাব জানায় ঢাকা সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও মেসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ায় আস্তানা হিসেবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের কৌশল নেয় জঙ্গিরা। এই জঙ্গিদের সঙ্গে বেশ কিছু লোকজন আছে, ব্যবসাটা একটা হচ্ছে তাদের একটা উপর দিকের একটি বিষয়, তার আড়ালেই কিন্তু যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এ সময় জানানো হয় গাজীপুরের 2টি দোকান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, চাপাতি সহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। এদিকে টাঙ্গাইলে বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গিবাদী বই সহ 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে কালীহাতি উপজেলা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বল্লভবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাইদ নামে আরেক জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, একটি চাপাতি ও বেশ কিছু জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। শোলাকিয়ায় ঈদ জামাতে বোমা হামলার অভিযোগে আটক শফিউলের আশ্রয়দাতা গাইবান্ধার মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস সালাম খান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আনোয়ার হোসেনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বোমা হামলায় জড়িত সন্দেহে আটক শফিউলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী 22 জুলাই রাতে গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকা থেকে তাকে আশ্রয়দাতা আনোয়ারকে আটক করে র্যাব। পরে 23 জুলাই গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর 54 ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়। এক যুগেও বিচার শেষ হয়নি সিলেট অঞ্চলের অর্ধ শতাধিক বোমা হামলার ঘটনার। হযরত শাহজালালের ওরস, ব্রিটিশ হাই কমিশনার, আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়রকে
হত্যার উদ্দেশ্যে জঙ্গিদের বোমা হামলায় প্রাণ হারান 17 জন। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপি জামায়াতের সময়ে সংঘটিত হামলাগুলোর ত্রুটিপূর্ণ মামলা ও তদন্তে গড়িমসির কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস আদালত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2004 ও 2005 সালে সিলেট অঞ্চলে জঙ্গিদের টার্গেটে পরিণত হয় বিশিষ্টজনেরা। বোমা ও গ্রেনেড হামলা থেকে রক্ষা পাননি তারা, এমনকি জনগুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল টার্গেটে। 2004 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির ওরসে বোমা হামলায় 6 জন হত্যার পর একের পর এক শুরু হয় এই তাণ্ডব। একই বছর সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হকের বাসায় মহিলা আওয়ামী লীগের সভা চলাকালে জঙ্গিদের বোমা হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। আমি বেঁচে আছি, বাঁচার মতো বাঁচা না, মনের শক্তি অনেক বেশি, তার জন্য আমি চলতে পারছি। জননেত্রী শেখ হাসিনা আমার জন্য আমাকে ইন্ডিয়া পর্যন্ত পাঠিয়ে আমার চিকিৎসা করিয়েছেন, যে আমার পা কাটতে দেবেন না। গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান মনে করেন, ওই সময়ের বিএনপি জামাতের সরকারের আন্তরিকতার অভাবে মামলাগুলোর নিষ্পত্তিতে জটিলতা দেখা দেয়। সেই সময় যদি বিএনপি জামাত যারা ক্ষমতায় ছিল প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন করে তারা এই বিচার কার্য শেষ করত, তাহলে আজকে হয়তো এই অবস্থায় আসতো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারাই প্রত্যেকটি ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করেছে। জঙ্গিদের মামলার অধিকাংশ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চলছে। কোনো সময় কাস্টডি আসে না, কাস্টডি না আসলে কিন্তু কোর্ট সাক্ষী নিতে পারেন না, যদিও সাক্ষীর উপস্থিতি থাকে। বিভিন্ন আদালতে মামলা থাকার কারণে তারা সঠিক সময়ে আদালতে এসে উপস্থিত হতে না পারার কারণে আপনার মামলাটা বিলম্বিত হচ্ছে। জঙ্গিদের গ্রেনেড হামলার সময় 10 জন নিরীহ মানুষ নিহত হয়। সবকটি বোমা হামলায় মুফতি আব্দুল হান্নান সহ জেএমবির অন্তত 11 জঙ্গির বিরুদ্ধে মামলা রয়েছে আদালতগুলোতে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রিভিউ শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে আসামি পক্ষের সময় আবেদন খারিজ করে দেওয়ার পর শুনানি শুরু করেন আসামি পক্ষ। তবে শুনানির 3 মিনিট চলার পরে মুলতবি হয়ে যায়। অ্যাটর্নি জেনারেলের অভিযোগ, আসামিপক্ষ নানা অজুহাতে বিলম্বিত করার অপচেষ্টা করছে। আগামী রোববার রিভিউ নিষ্পত্তি হবে বলেও প্রত্যাশা করেন তিনি। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত 19 জুন রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন যুদ্ধাপরাধী মীর কাশেম আলী। এর 66 দিনেও শুরু হয়নি রিভিউ শুনানি। বুধবার শুনানির দিন ধার্য থাকলেও এবারও শুনানি পেছানোর আবেদন জানান কাশেমের আইনজীবীরা। আদালত আবেদনটি খারিজ করে দিলেও মিনিট 3 শুনানির পর আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। আরমানকে সাদা পোশাকে আমাদের জানা মতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়েছে, তারপর তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না। আজ পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ার কারণে আমার পক্ষে মামলা করা, আজকে মামলা যুক্তিতর্ক উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। এই মর্মে আমরা আদালতকে টাইম চেয়েছি। অ্যাটর্নি জেনারেল জানান, নানা অজুহাতে বারবার সময় আবেদন, রিভিউ শুনানি বিলম্বিত করার অপচেষ্টা আসামি পক্ষের। প্রত্যাশা করেন রোববারে রিভিউ নিষ্পত্তির। আজকে 66 দিন পার হয়ে গেছে মীর কাশেম আলীর মামলা। তবে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে প্রধান বিচারপতি বলেছেন যে না, তার এই যে স্থগিতের যে আবেদন, আরো 1 মাস স্থগিতের আবেদন, এটা আদালত গ্রহণ করেননি। মীর কাশেমের ছেলে না থাকলে মামলার শুনানি হবে না, এটা তো কোন রকম যৌক্তিক কথা বলে আমি মনে করি না। আগামী রোববার বাকি শুনানিতে উনি অংশগ্রহণ করবেন বলে কথা দিয়েছেন এবং ওই দিনে মামলা নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি। তিনি জানান, এর আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শীর্ষ 5 যুদ্ধাপরাধের রিভিউ শুনানি 1 মাসের মধ্যে শুরু হয়েছিল, কিন্তু মীর কাশেমের রিভিউ শুনানি এত বিলম্বে শুরু হওয়া দুঃখজনক। এদিকে যুদ্ধাপরাধী মীর কাশেমের রিভিউ শুনানিতে আদালতে মুক্তিযুদ্ধের সপক্ষের অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী ঘটনার সরাসরি সম্প্রচার ও বিভৎস ছবি দেখানোর বিষয়ে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রক্তাক্ত যে কোনো ছবি সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সব হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারও দ্রুত করা হবে। অসুস্থ, অসচ্ছল, আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সহায়তায় প্রাতিষ্ঠানিক কাঠামো আকারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন 2014 প্রণয়ন করে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই ট্রাস্টের আওতায় 196 জন সাংবাদিককে 1,40,00,000 টাকা সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকতার উৎকর্ষে পৌঁছানোর সময় এসেছে বাংলাদেশের। তাই গণমাধ্যমগুলোকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তেমনি সরাসরি সম্প্রচারের সময়ও অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। কোনো ঘটনা ঘটে সেখানে ছুটে যাওয়া, আর সাথে সাথে এই যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবকিছু উন্মুক্ত করে দিয়ে মানুষের জীবনকে আরো ক্ষতিগ্রস্ত করা, এটা দয়া করে আপনারা করবেন না। একটা নীতিমালা অবশ্যই আন্তর্জাতিকভাবে যেভাবে চলে সেগুলি মেনে চলতে হবে, আমাদের দেশেও তা মানতে হবে। কারণ মনে রাখতে হবে যে শুধু স্বাধীনতা ভোগ করার জন্য না, অপরের প্রতি দায়িত্ব পালন, এটাও কিন্তু সকলের কাজ। জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই বিস্তার ঘটায় জঙ্গিবাদের। জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আজকে সমগ্র জাতি সোচ্চার। কাজে আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারাও এ ব্যাপারে সোচ্চার হয়েছেন, আরো সোচ্চার হবেন, সেটাই আমি আশা করি। বিএনপি ক্ষমতায় যখন থাকে তখন কিন্তু জঙ্গিবাদকে উস্কে দেয়, ব্যবহার করে। আপনারা জানেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনার সঙ্গে খালেদা জিয়ার মন্ত্রী পরিষদের সদস্য প্রতিমন্ত্রীও যে জড়িত এবং তার পুত্র সহ তারা যে সরাসরি জড়িত, এতে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। সেটা ধীরে ধীরে তদন্ত বেরিয়ে এসেছে। এছাড়াও দেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে শিগগিরই নীতিমালার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইন পত্রিকাও ব্যাপকভাবে বেরিয়ে যাচ্ছে, কোনো নীতিমালাও নাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবন ধ্বংস হওয়া ছাড়াও নষ্ট হবে প্রাণী বৈচিত্র্য, তাই অবিলম্বে চুক্তি বাতিলের সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি জনগণকে এই ব্যাপারে সোচ্চার হবারও আহ্বান জানান। পরিবেশ বিবেচনায় না নিলেও জেনে শুনে এমন একটি লোকসানি প্রকল্পে সরকার কি উদ্দেশ্যে এবং কার স্বার্থ জড়ালো, এটাই জনগণের প্রশ্ন। সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার হঠকারী, অযৌক্তিক ও লাভজনক রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি এই দাবির পক্ষে সোচ্চার হওয়ার জন্য বিরোধী জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের সাপ্লাই পাইপে ত্রুটির কারণে প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে, প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পূর্ব প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে নারী শ্রমিককে মারধরের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও শ্রমিক সহ অন্তত 40 জন আহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক শ্রমিককে আটক করেছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাসের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এক নারী শ্রমিককে মারধরের প্রতিবাদে বুধবার সকালে চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় অবস্থান নেয় এশিয়ান অ্যাপারেলসের কয়েকশো পোশাক শ্রমিক। পুলিশ জানায় এতে নিউ মার্কেট ও স্টেশন রোড সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করা হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় কোতোয়ালি জোনের এসি সহ 20 পুলিশ সদস্য ও কমপক্ষে 20 জন শ্রমিক আহত হন। রাস্তার উপরে তারা এলোমেলোভাবে ইটপাটকেল ছড়াছড়ি করতেছিল। মানুষের জানমাল, বিদ্যুতের জানমাল নিরাপত্তা করার জন্য, নিরাপদ রাখার জন্য হালকা লাঠিচার্জ করে, এবং লাঠিচার্জও যখন তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারি নাই, পরে আমরা
বুলেট নিক্ষেপ করে আমি তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে শতাধিক শ্রমিককে আটক করে, যাদের মধ্যে নারী শ্রমিকই বেশি। তাদের অভিযোগ, বিনা উস্কানিতেই পুলিশ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। কাটুরে আমাদের একটা ছেলের সাথে বেজাল হয়েছে না, এখন আমরা এসে এখানে আসছি। পুলিশের উপর আমাদের অ্যাটাক করার কোনো ইয়া ছিল না, ওরা আমাদের মেয়েকে মারছে, সেজন্য আমাদের ছেলেরা গরম হয়ে ওরাও পুলিশের উপর অ্যাটাক করছে, কিন্তু পুলিশ আমাদেরকে উপরেও মারছে। এশিয়ান অ্যাপারেলসের বাদামতলীর শাখায় এক নারী শ্রমিককে মারধরের অভিযোগে মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবার অনুষ্ঠিত হচ্ছে না সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। এ কারণে স্বল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার চিন্তায় হতাশা দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে শিগগিরই গুচ্ছ পদ্ধতিতে সম্ভব না হলে বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তা করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এদিকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সমন্বিত পদ্ধতি কার্যকরের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। বাঁধ ভাঙা উল্লাসের রেশ কাটতে না কাটতেই দরজায় উপস্থিত ভর্তিযুদ্ধ। তবে প্রায় একই সময়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয় এবারও শিক্ষার্থীদের ছুটতে হবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মেডিকেল বা প্রকৌশলী পরীক্ষার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো আভাস না থাকায় হতাশ শিক্ষার্থীরা। চট্টগ্রামে 5টা ফর্ম কিনে আবার রাজশাহীতে 5টা ফর্ম কিনে আসলে এত টাকা ক্যারি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যে যার জেলায় অবস্থান করে যদি আমরা এমন একটা পদ্ধতি পাই যে যেখানে আমরা ওখানে বসে আমরা আমাদের মতো পরীক্ষাটা দিতে পারি, তাহলে আমাদের শারীরিক বা মানসিক দুটো কষ্টই লাঘব হবে। যাতায়াতের একটা প্রবলেম থাকবে, ওখানে আমাদের ফেস করতে হবে, যাই আমরা কোথায় থাকবো। প্রচন্ড মানসিক চাপ, বাড়তি অর্থ ব্যয় সহ নানা কারণে সন্তানকে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কা অভিভাবকদেরও। মেয়ে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করা, ফর্ম কিনা, পরীক্ষা দেওয়ানো, এটা একটা ঝামেলা না? বুধবার একটা পরীক্ষা হলো, বৃহস্পতিবার পরীক্ষা হলো, একটা পরীক্ষা হলো চিটাগাং, একটা পরীক্ষা হলো খুলনা। কিভাবে এটা কভার দেওয়া যায়? সমন্বিত পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্ভব না হলে এর কাছাকাছি বিকল্পগুলো নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের ভাবার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি স্ব এলাকার ছাত্রছাত্রীদের জন্য 50 থেকে 60% আসন নির্দিষ্ট করে রাখা যায়, তাদের বাড়ি থেকে তারা যদি লেখাপড়ার সুযোগ পায় বিশ্ববিদ্যালয়ে, সেটাই তারা গ্রহণ করবে। অতীতে কয়েক দফা চেষ্টায় ব্যর্থ হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে নতুন পদ্ধতি কার্যকরের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বিশেষ করে আমাদের মেয়ে শিক্ষার্থী যারা, তাদের জন্য সমস্যা আরো বেশি হয়। 10 জায়গায় যাওয়া, গার্জিয়ান সাথে নেওয়া, টাকা খরচ সব মিলিয়ে আমরা মনে করি যে এই বিষয়টা তারা উপলব্ধি করবেন। তারা অনেকটা স্বাধীন, তাদের উপর আমরা জোর করে কোনো ক্ষমতা খাটাইতে পারি না। ইউজিসির একাধিক বার্ষিক প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিকে কোচিং নির্ভর, ত্রুটিপূর্ণ ও ব্যয়বহুল বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের নানান দুর্ভোগের চেয়ে ভর্তি ফর্মের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় অধিক বড় কিনা সেই প্রশ্নের সমাধানে এখন পর্যন্ত আন্তরিক হয়নি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় যশোরে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। কোরবানি ঈদে বেচা বিক্রি করে লাভের আশা করছেন খামার মালিকরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল 4:30টার দিকে ভূমিকম্প হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও আসামেও এ ভূকম্পন অনুভূত হয় বলে জানায় গণমাধ্যম। বুধবারে মিয়ানমারের উত্তর মধ্যাঞ্চলীয় শহর চক থেকে 24 কিলোমিটার পশ্চিমে সালে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে 52 মাইল গভীরে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে আতঙ্কিত লোকজন ভবনের বাইরে এসে রাস্তায় অবস্থান করে। চট্টগ্রামের আনোয়ারায় ইউরিয়া সার কারখানার বিস্ফোরিত প্ল্যান্টটি যদি সামনে না পড়ে আশপাশের কোনো স্থানে পড়ত তাহলে আরো বড় বিপর্যয় হতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পাশাপাশি সাপ্লাই পাইপের ত্রুটির কারণে গত সোমবার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে কর্ণফুলী নদীতে মিশে যাওয়া প্ল্যান্টের প্রায় 500 টন গ্যাস ও 3000 টন পানির মিশ্রণ আশপাশের এলাকার জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কমলদের রিপোর্টে।
চায়না কমপ্ল্যান্টের সহায়তায় ইউরিয়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিইউএফএল দ্বিতীয় ডাই অ্যামোনিয়া ফসফেট প্ল্যান্ট নির্মিত হয় 2000 সালে। এখানে 2 ইউনিটে 3টি অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক ছিল, যা থেকে পাইপের মাধ্যমে তরল এবং গ্যাস আকারে অ্যামোনিয়া সাপ্লাই করা হতো। আর এই সাপ্লাই পাইপের ত্রুটির কারণে গত সোমবার বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এমনকি বিস্ফোরিত ট্যাঙ্কটি সামনে না পড়ে যদি আশেপাশে থাকা ট্যাঙ্কে পড়তো তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। এটা যদি আশেপাশে পড়তো তাহলে এটা বিপদ আরো ব্যাপকতা লাভ করতো। ওইখানে যে আরো ট্যাঙ্কগুলো ছিল, যেমন ফসফরাস ট্যাঙ্ক ছিল, আর অন্যান্য ট্যাঙ্ক ছিল, এমন স্থাপনা ছিল, কিন্তু এটার পরে যদি সাথে সাথে যদি আপনার অগ্নিকাণ্ডটা বেড়ে যেত, একদিকে গ্যাস একদিকে অগ্নিকাণ্ড এবং দুর্যোগ এমনও ভয়াবহতা লাভ করতো, সেখানে হয়তো এটা একটা বড় ধরনের বিপর্যয়, যেটা আর আমাদেরও ফায়ার ব্রিগেডও ওইখানে গিয়ে রক্ষা করা সম্ভব হতো না। প্ল্যান্টের প্রায় 500 টন গ্যাস ও 3000 টন পানির মিশ্রণ কর্ণফুলী নদীতে মিশেছে। এই অবস্থায় নদী বিশেষজ্ঞরা বলছেন, অ্যামোনিয়া গ্যাস নদীতে মেশার কারণে এসব এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। অ্যামোনিয়ার একটা তো টক্সিক এফেক্ট আসে, এই টক্সিক এফেক্টের প্লাস এবং অক্সিজেন ডিফিসিয়েন্সির কারণে সমস্ত মাছগুলো মারা যাচ্ছে। কর্ণফুলী নদীর যতক্ষণ পর্যন্ত এই ইয়াটা থাকবে, এই বিষক্রিয়া থাকবে, এফেক্টটা থাকবে, ততক্ষণ এখানে কোনো মাছ বসবাস করতে, মাছ না শুধু এখানে টোটাল যে বায়োডাইভার্সিটি, কর্ণফুলী বায়োডাইভার্সিটির উপর একটা এফেক্ট পড়বে। এদিকে এর ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পূর্ব প্রস্তুতির প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এটা ছড়িয়ে গিয়ে যাতে তার কনসেন্ট্রেশনটা কমে যায়, কিন্তু ভবিষ্যতেও আমাদের এই জাতীয় দুর্যোগ যেহেতু ঘটতেই পারে, আমাদেরকে এই সমস্ত পরিকল্পনার কথাগুলো আস্তে আস্তে এখন থেকে মাথায় আনতে হবে যে আমরা কিভাবে এই জাতীয় দুর্যোগ ঘটলে এটাকে, এই পানিগুলোকে যাতে কন্টেইন করতে পারি এবং পরবর্তীতে পরিশোধন করে আমরা প্রাকৃতিক পরিবেশে ছাড়তে পারি। সোমবার রাতে আনোয়ারার সিইউএফএল ডাই অ্যামোনিয়া ফসফেট প্ল্যান্টে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে প্ল্যান্টে মজুতকৃত অ্যামোনিয়া গ্যাস কারখানা থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এতে কারখানার শ্রমিক সহ অন্তত 50 জন অসুস্থ হয়ে পড়েন। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার প্লান্ট বিস্ফোরণের ঘটনায় কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিকেলে আনোয়ারার সিইউএফএল কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। এটা কেন ঘটেছে তা আমাদের নিরূপণ করা দরকার। তার জন্য আমাদের বিসিআইসির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আশা করি আগামী 2-1 দিনের ভিতরে আমরা রিপোর্ট পাবো। যদি কারো অবহেলার কারণে, অন্য কোনো কারণে এই দুর্ঘটনা যদি ঘটে থাকে, যথাযথ ব্যবস্থা করা হবে। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা চেষ্টা করব যথাযথ সাহায্য। নাটোরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 6 জনের মধ্যে 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জামরুল নামে এক শ্রমিক সকালে বাড়ি ফিরে এসেছেন। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 5 জনের লাশ উদ্ধার করে। এদিকে জামরুল নামে বেঁচে ফেরা একজন জানান, তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তীরে উঠে আসেন। গতকাল সকালে লালপুর উপজেলার পদ্মা নদীর বেলমারিয়া ঘাটে প্রায় 150 যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। 15 দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো সকালে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায়। গতরাতে মালিকপক্ষের সিদ্ধান্তে নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 5টি বিলাসবহুল লঞ্চ। তবে বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় নৌ রুটগুলোতে কোনো লঞ্চ বন্ধ রয়েছে। চাঁদপুরে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে সোনারতরী 2 নামে একটি লঞ্চ 5 শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। খুলনা নগরীর 5 নম্বর ঘাট থেকে কোনো পণ্যবাহী জাহাজ ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে পণ্য উঠানামার কাজ। এদিকে ধর্মঘটের সমর্থনে সকালে ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিকরা। ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের 12তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়ার পর 3 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দিনটি উপলক্ষে সকালে শহরের হলুদপট্রি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাসস্ট্যান্ড এলাকায় আইভি রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় যশোরে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। এসব খামারে রয়েছে 34,000 গরু। এবারের কোরবানির ঈদে গরু বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছেন খামার মালিকরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারগুলো এবার চাহিদা মতো গরু সরবরাহ করতে সক্ষম। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় 1.5 বছর ধরে যশোরের সীমান্তগুলো দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ রয়েছে। এতে করে দেশের গরুর চাহিদা বাড়ায় যশোরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 11,000 খামার। সদর উপজেলার ঝুমঝুমপুর, নরেন্দ্রপুর সহ 8 উপজেলার বিভিন্ন গ্রামে এসব খামার গড়ে উঠেছে। আর কোরবানির ঈদকে সামনে রেখে এসব খামারে গত 6 মাসের পরিচর্যায় মোটা তাজা করা হয়েছে পর্যাপ্ত গরু। ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে। ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে গেছে, আসতেছে না এখন। তা আমি প্রথমে 26টা গরু নিয়ে শুরু করি, ইতিপূর্বে 10টা বিক্রি হয়ে গেছে, আমার বেশ মুনাফা ভালো পাইছি। ইন্ডিয়ান গরু যদি না ঢোকে আমাদের গরুগুলোই যে লাভ হবে, ইনশাল্লাহ আমরা গেইনার। 10টা বিক্রি হয়ে গেছে, কিছু আছে এখনো খুব চাহিদা, তা আশা করি কুরবানির মধ্যে আমরা ভালো বাজার পাবো। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মীদের দাবি, খামারগুলোতে ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই প্রাকৃতিক নিয়মে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোনো ক্ষতিকারক ওষুধ বা ইনজেকশন যাতে ওনারা না খান সেদিকে আমাদের খেয়াল রাখি বা পরামর্শ দেয়। ন্যাচারাল খাবার খেয়ে যে মোটাতাজাকরণ করছে, এই খাবার খেয়ে গরু যে স্বাস্থ্যবান হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, এর মাংস মানব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারে যে পরিমাণ গরু পালন করা হয়েছে তাতে যশোর অঞ্চলের চাহিদা মিটিয়ে বাইরেও পাঠানো সম্ভব। এবছর গত বছরের তুলনায় অনেক বেশি সংখ্যায় আমাদের গরু, ছাগল এবং ভেড়া আগামী ঈদে বিক্রির জন্য প্রস্তুত আছে। গরু বাইরে বিক্রি হচ্ছে এবং আমাদের এই আসন্ন ঈদে আমাদের একেবারেই কোনো সংকট হবে না বলে আমার বিশ্বাস। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে, কোরবানির জন্য যশোরে 25,000 গরুর চাহিদা রয়েছে। এর বিপরীতে খামারগুলো থেকে 34,000 গরু ও 34,000 ছাগল সরবরাহ করা যাবে। সময় সংবাদ, যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুর থেকে আটক হলো জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের আমির সহ 5 জন। একযুগেও শেষ হয়নি সিলেটে অর্ধশতাধিক বোমা হামলার ঘটনার বিচার। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ শুনানির সময় আবেদন খারিজ, তবে শুনানি শুরুর 3 মিনিটের মাথায় রোববার পর্যন্ত মুলতবি। সন্ত্রাসী ঘটনার সরাসরি সম্প্রচার ও বিভৎস ছবি দেখানোর বিষয়ে আরো সতর্ক হতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে ধ্বংস হবে সুন্দরবন, মন্তব্য বেগম খালেদা জিয়ার। প্রকল্প বাতিলের দাবি, জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। এবং চট্টগ্রামে পোশাক শ্রমিকদের মিছিলে পুলিশের ধাওয়া, সংঘর্ষ, শতাধিক পোশাক কর্মী আটক। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।